রাজনীতি মানে কি শুধুই ভোট আর মিছিল? স্যার, বাংলার ভবিষ্যৎ নিয়ে আপনি কতটা আশাবাদী? ভীষণ আশাবাদী। যতক্ষণ পর্যন্ত মোদিজি এবং যারাই ক্ষমতায় আসবে তারাই সেখানে রাজা হবে। যারা এতদিন শাসন করে এসেছে তাদের জন্য কিন্তু এটা উল্টো। ভরসা আউট, ভয়ে ইন। বারবার আমি ফিরে আসব এই ধরিত্রীর বুকে পশুরকে এবং যারা ধর্মের উপর আঘাত করছে তাদের বিনাশ করার জন্য। প্রথম কথা হচ্ছে আমরা নিরাপত্তা চাই, বিশেষ করে মহিলাদের। আমাদের রোজগার নেই, আমরা পাচ্ছি না কিছু। স্যার, এই সরকারি স্কুলগুলো তো ধুঁকছে, সেখানে কোনো স্টুডেন্ট নেই, কোনো কিছু নেই। ভুগছে। চারিদিকে প্রচুর বেআইনি নির্মাণ হচ্ছে এবং হয়ে আসছে। এখন বিল্ডিং যেগুলো তৈরি হয়ে গেছে সেগুলো তো এক রাত্রে ভেঙে দিলে হবে না। সেখানে তো মানুষই বসবাস করছে, তাদের দোষ কি? তাদের দোষ কি? তার উপর যদি বুলডোজার চলে তাহলে কিন্তু এটা আগামী দিনে তাদের ভাবতে হবে যে আমরা কি চাই, কারণ আমরাই সরকার এনেছি, সরকারকে চালাই। ইয়াং জেনারেশনের এই সরকারের কাছ থেকে চাহিদা হচ্ছে স্যার চাকরি। শিল্প কি আসছে? অবশ্যই। আমাদের ছেলেমেয়েরা কেন বাইরে যাবে? আজকে তো পশ্চিমবঙ্গ বৃদ্ধাশ্রম হতে চলেছে, বাবা মা কেউ নেই আর। না, যারা লক্ষ্মী ভান্ডার পেতো তারা অন্নপূর্ণা ভান্ডার পেয়ে যাবে, তাহলে আবার 12 পাতার এই ফর্মটা কিসের জন্য? সেই টাকা তাদের এসে ফেরত দিতে হবে সরকারের ঘরে। এবং আমি চাই টাকা শুধু নয়, তার উপর ইন্টারেস্ট এবং পেনাল্টি লাগুক। বালির পর তো ওরে বাবারে জিটি রোডে কে গাড়ি চালাবে? ওটা তো টোটো রোড হয়ে গেছে। জিটি রোড থেকে একটা আন্ডারগ্রাউন্ড হওয়া দরকার রাস্তা, যেরকম টানেল হয়। শ্রীরামপুরে প্রায় 6000-এর ওপর টোটো চলছে, অথচ যদি 2000 টোটো থাকে তাতেই কিন্তু সাফিসিয়েন্ট। বিধায়কদের কাছে যাওয়া মানেই একটা ভয়ের ব্যাপার, তিনি আমাদের সাথে কথা বলবেন কিনা বা আমার সমস্যাটা শুনবেন কিনা, শুনলেও সেটার সমাধান হবে কিনা। অবশ্যই বিধায়কের কাছে যাবেন, বিধায়ক শুনবে। অভয়ার এই ঘটনাটা নিয়ে আপনি কি বলবেন? জাস্টিস, তার মা তার বাবা জাস্টিস পাবেন। রাজনীতি মানে কি শুধুই ভোট আর মিছিল? একদমই নয়। একজন বিধায়কের দৈনন্দিন জীবন কেমন, এলাকার উন্নয়নের জন্য তার ভবিষ্যৎ পরিকল্পনা কি, তিনি সাধারণ মানুষের প্রত্যাশা নিয়ে কি ভাবছেন। আজকে আমাদের সঙ্গে রয়েছেন শ্রীরামপুর বিধানসভার বিধায়ক শ্রীযুক্ত ভাস্কর ভট্টাচার্য মহাশয়। আজকের এই পডকাস্টে আমরা আলোচনা করেছি তার দৈনন্দিন জীবন, সাধারণ মানুষের সমস্যাগুলোকে তিনি কিভাবে সমাধান করার কথা ভাবছেন, এই সব নিয়ে। আমি রয়েছি আপনাদের সকলের প্রিয় হোস্ট নন্দিনী। সম্পূর্ণ এপিসোডটা শেষ অবধি দেখার অনুরোধ রইল এবং ঝটপট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমাদের চ্যানেল নতুন পাতা সাথে নন্দিনী। ওয়েলকাম স্যার টু নতুন পাতা সাথে নন্দিনী। কেমন আছেন? থ্যাংক ইউ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আমি খুব ভালো আছি। প্রথমে তো বিধায়ক, তারপর এখন মন্ত্রিত্বের পালক, কেমন লাগছে স্যার? অনেক বেশি দায়িত্ব বেড়ে গেছে। তো দায়িত্ব বাড়িয়ে দিলে যেরকম লাগে, সবসময় মনে হয় যে একটা বড় কিছু লক্ষ্য নিয়ে চলতে হচ্ছে। তো সেটা মানুষের জন্যে, মানুষের স্বার্থে, এটা একটা বড় দায়িত্ব। ব্যাস সেটুকুনি আমার মনে হচ্ছে। স্যার, বাংলার ভবিষ্যৎ নিয়ে আপনি কতটা আশাবাদী? ভীষণ আশাবাদী। যতক্ষণ পর্যন্ত মোদিজি এবং তার নেতৃত্বাধীন সরকার, ভারতীয় জনতা পার্টি সরকার কেন্দ্রে আছে, এবং শুধু তাই নয়, আগামী দিনে যে নীতি আদর্শ নিয়ে আমাদের এই রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছে, সবটাই দেশকে সামনে রেখে, মানুষকে সামনে রেখে। সুতরাং যত এগোবো তত আমাদের সাফল্য। স্যার, এই সাধারণ মানুষের মনে একটা ধারণা আছে না যে রাজনীতিবিদদের নিয়ে, বিশেষ করে সব রাজনীতিবিদদের নিয়ে, যে যারাই ক্ষমতায় আসবে তারাই সেখানে রাজা হবে। এটা একটা মানুষের মনে ধারণা জন্মে গেছে, এমনটা কেন হয়েছে? দেখুন, যারা এই কনসেপশন নিয়ে এতদিন চলেছে, বিশেষ করে আমি যদি পশ্চিমবঙ্গের কথা বলি, আপনি কংগ্রেস সময় থেকে দেখবেন 71-এর সময়, তারপরে 64, সিপিএম বামপন্থী, পরবর্তীকালে তৃণমূল 98-99, যারা এসেছে তারা সবসময় মনে করে যে ক্ষমতাটা তাদের এবং তারাই বোধহয় আসল ক্ষমতার অধিকারী।
যার জন্য বারবার তাদের চলে যেতে হয়েছে, সবাইকেই চলে যেতে হয়েছে। ক্ষমতাটা আসলে মানুষের, মানুষ তাদের সেই ক্ষমতাটা প্রয়োগ করে রাজনীতিক যারা আছেন তাদের হাতে একটা কাজ পাওয়া, একটা সরকার চালানো, এবং তার সঙ্গে সঙ্গে তাদের যে আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া সেগুলো সম্পৃক্ত হয়ে যায়। সেটা তারা বোঝে না যখন, তখনই এই রাজার ভাবটা আসে, সেবকের ভাব চলে যায়, যেটা মোদিজি একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে দেখিয়ে দিয়েছেন। স্যার, নরেন্দ্র মোদীজিকে তো আপনি অনেক কাছ থেকে দেখেছেন, তার সম্বন্ধে একটুখানি শুনি। তার সম্বন্ধে কি বলবো আমি, তার সম্বন্ধে বলতে গেলে তো অনেক কথা বলতে হয়। আমার যেটা নিজের ধারণা যে সব কিছুই হয় ঈশ্বরের নির্দেশে, আমরা সবাই ক্যারি আউট করি, সেটাকে নিয়ে চলি, বাস্তবায়ন করি বা একদম গ্রাসরুট পর্যন্ত সেটাকে নিয়ে যাই। তার মধ্যে একটা ঐশ্বরিক ভাবনা, চিন্তা, শক্তি অবশ্যই আছে, যার জন্য তিনি অমানবীয় একটা রূপ, যাকে বলবো আমি, আমাদের এই বর্তমান প্রজন্ম বলুন বা কলিকাল বলুন, তো ত্রেতা যুগ থেকে আমরা তো দেখে আসছি। এবং শ্রীকৃষ্ণের সেই বাণী আমার কাছে বারবার মনে হয়, অনেক জায়গায় আমি বলি যে বারবার আমি ফিরে আসব এই ধরিত্রীর বুকে, অসুরকে এবং যারা ধর্মের ওপর আঘাত করছে তাদের বিনাশ করার জন্য। তো যিনি আসেন তিনি তো মানুষের রূপেই আসবেন। রাম বলুন, শ্রীকৃষ্ণ বলুন, বলরাম বলুন, সবাই মানুষের রূপে এসেছে। তো এবারে যে মানুষের রূপে তিনি আসেননি, এটা আমরা কি করে বলি, নিশ্চয়ই এসেছেন। তো সেই বিশ্বাস থেকে আমার তার প্রতি একটা ভক্তি, তার শ্রদ্ধা। তিনি রাজনৈতিক নেতা বলে নন, তিনি একজন দূরদর্শী স্টেটসম্যান বলতে যাকে বোঝায় তাই, যেটা বর্তমান যুগে প্রয়োজন। এবং দরদি লোক, দরদ, যার ভেতরে একটা প্যাশন, দরদ, মানুষের জন্য ভাবনা, তো সেটাই তাকে মানুষের কাছে এনে দিয়েছে এবং আমরাও সেই জন্যেই তাকে শ্রদ্ধা করি। আর এই জন্যেই বোধহয় আমাদের সাধারণ মানুষদের ভরসাটা আরো বাড়ছে এই নতুন সরকারের ওপরে। ভরসা তো বাড়বে, উনি তো বলেই দিয়েছেন যে ভয় আউট, ভরসা ইন। তবে এটা সাধারণ মানুষের জন্য, যারা এতদিন শাসন করে এসেছে তাদের জন্য কিন্তু এটা উল্টো, ভরসা আউট, ভয় ইন। স্যার, এই কথাটা যখন বললেন, আমি একটুখানি উন্নয়নের কথায় আসি। যে চারিদিকে প্রচুর বেআইনি নির্মাণ হচ্ছে এবং হয়ে আসছে, তো এই ব্যাপারটা নিয়ে কি বলবেন আপনি? যখন কেউ তার ক্ষমতা বলে শুধু নিজের রোজগার, নিজে কিভাবে কামাবো তার চিন্তা করতে থাকে, তখন তো বেআইনি ব্যবসাগুলো আরও ফুলে ফেঁপে ওঠে। কারণ তারা তো এই টাকাগুলো দিয়ে তাদের বেআইনি কাজ করতে শুরু করে এবং সুবিধে হয় তাদের। তো এই দিকটা হচ্ছে আয়না, এটাকে দেখলে আপনি নিজের চরিত্রটা বুঝতে পারবেন। একটা সমাজে যত বেআইনি হয় জানবেন সেটা হচ্ছে আয়না সেই সরকারের। সে যদি মুখটা দেখে তাহলে সে বুঝতে পারবে তারই প্রতিচ্ছবি কিন্তু সেই আয়নায়, তাকে সে সাপোর্ট দিচ্ছে বলেই বেআইনি হচ্ছে। আজকে আমরা কিন্তু চেষ্টা করছি সেই সমস্ত বেআইনি ব্যবস্থাকে সরিয়ে দিয়ে এই জঞ্জাল মুক্ত একটা পরিবেশ, পরিস্থিতি সাধারণ মানুষের সামনে নিয়ে আসতে। এখন বিল্ডিং যেগুলো তৈরি হয়ে গেছে সেগুলো তো এক রাত্রে ভেঙে দিলে হবে না, সেখানে তো মানুষই বসবাস করছে, তাদের দোষ কি? তাদের দোষ কি? তারা তো টাকা দিয়ে কিনেছে, বহু কষ্টার্জিত তাদের উপার্জন। তো আমরা তাই বলি, বিশেষ করে আমার এটা মনে হয় বারবার, এবং আমার যিনি নেতা শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী, তারা ভাবেন যে এই যে বুলডোজার, এই বুলডোজারটা শুধুমাত্র বাড়ির ওপরে চালানোর দরকার নেই। চিন্তাভাবনা, যেটা খারাপ চিন্তাভাবনা, মানুষকে ঠকানোর চিন্তাভাবনা, তার উপর যদি বুলডোজার চলে তাহলে কিন্তু এটা আগামী দিনে সমূলে বিনাশ হবে। একদমই তাই, একদমই তাই। এই যে সরু সরু গলির মধ্যে 5তলা 6তলা বাড়ি নির্মাণ হচ্ছে এবং সেখানে অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না, ফায়ার ব্রিগেড ঢুকতে পারছে না, এইগুলোর কথা বোধহয় ভাবাই হচ্ছে না, এবং বাড়িগুলো তৈরি করে দেওয়া হচ্ছে। ভাবা হচ্ছে তো। আমি তো যেমন শ্রীরামপুরের বিধায়ক হিসেবে, আমি শ্রীরামপুর রিষড়া বিধানসভা নিয়ে, শ্রীরামপুর বিধানসভা আপনি দেখেছেন, রিষড়াতে জিটি রোড থেকে ভেতরে ঢোকার রাস্তা নেই,
সব সরু সরু রাস্তা, একটা গাড়ি ঢুকলে ওদিক থেকে একটা গাড়ি এলে আটকে যেতে হয়। তো কারুর না কারুর তো বাইরের কোনো আত্মীয় স্বজন থাকে, তারা এসে ঢুকতে চায়, ট্রেন ছাড়ার কোনো রাস্তা নেই। তো আমার যেটা মনে হয়েছে, জিটি রোড থেকে একটা আন্ডারগ্রাউন্ড হওয়া দরকার রাস্তা, যেরকম টানেল হয় ওই রকম একটা আন্ডারগ্রাউন্ড যদি একটা থাকে, একদম লাইট ফাইট জ্বালানো, সব কিছু স্ট্রেট চলে যাবে শহরের শেষ প্রান্ত পর্যন্ত। হ্যাঁ, মাঝখানে মাঝখানে যদি কেউ নামতে চায় সেখানে সিঁড়ি দিয়ে ওপরে চলে যাওয়া, যদি এটা করা যায় শুধুমাত্র গাড়ি চলাচলের জন্যে, 4 হুইলার মানে ছোট গাড়ি আর 2 হুইলার, তাহলে কিন্তু রিষড়াবাসীর জন্য একটা বড় মানে সাফল্য আমি বলবো, যে তারা মানুষকে গর্ব করে বলতে পারবে হ্যাঁ এসো আমাদের ভেতরে। একদমই স্যার, আমরা বলতে পারি না মানুষকে, মানুষ ভাবে যে জিটি রোড দিয়ে আবার গাড়ি চালিয়ে যাব, বিশেষ করে কলকাতা থেকে যারা যায় তাদেরকে বললে পারেই বলা হয় বালির পর তো ওরে বাবারে জিটি রোডে কে গাড়ি চালাবে, ওটা তো টোটো রোড হয়ে গেছে। এছাড়া উপায় নেই তো, কারণ আপনি ওই বাড়িগুলো ভাঙতে পারবেন না, রাস্তা চওড়া করতে গেলেও নানা রকম বাধা বিপত্তি আসবে। তো এটাই একটা সাবস্টিটিউট রাস্তা যদি আপনি করে দেন, তাহলে ওপর থেকে যেরকম মানুষ চলাচল করছে নিচ দিয়ে গাড়ি চলে যাবে, কোনো অসুবিধা নেই। এটা নিয়ে আমার মনে হয় একটু ভাবনা চিন্তা করা দরকার, এবং আমার সরকার, তাদের কাছে আমি এই প্রস্তাব রাখবো, যেই এই দায়িত্বে আসবে দেখা যাক কী হয়। আর স্যার এই টোটো, এত টোটো চলে জিটি রোডের মধ্যে, যেখান দিয়ে মানে মানুষ, সাধারণ মানুষ হাঁটতে পারে না, 4 হুইলার যেতে পারে না, এইটা নিয়ে কি বলবেন? দেখুন, আমার যে সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী, তার চিন্তাভাবনা হচ্ছে যে কোনো মানুষ যারা অলরেডি কোনো ব্যবসা করছে বা একটা কর্মসংস্থানের মাধ্যমে তারা রুটি রোজগার করছে, কারণ এখানে কোনো চাকরি বাকরি নেই, তাদেরকে আমরা কখনো নিরাশ করব না। কিন্তু তার মানে এই নয় যে একটা সরকার চলছে অথচ সেখানে মানুষের যে সাংবিধানিক অধিকার সেখানে কেউ হস্তক্ষেপ করবে। আমি জানি না আপনারা এটা ভেবে দেখেছেন কি না, যে টোটোগুলো চলছে তার মধ্যে প্রায়, আমি জানি শ্রীরামপুরে প্রায় 6000-এর ওপর টোটো চলছে, অথচ যদি 2000 টোটো থাকে তাতেই কিন্তু সাফিসিয়েন্ট। এই টোটোগুলোতে নাম্বার নেই, রেজিস্ট্রেশনের ব্যবস্থা নেই। টোটো যদি কাউকে ধাক্কা মেরে চলে যায়, সে যদি ইনজিওর্ড হয়, তাহলে তার কাছে কোনো উপায় নেই যে থানায় গিয়ে কমপ্লেন করবে। কার নামে করবে? তাকে তো চেনে না, টোটোকে তো ধরতে পারছে না, আইডেন্টিফিকেশান নেই, আর ক্ষতিপূরণও পাবে না। তো তাহলে আপনাকে তো সংবিধান অধিকার দিয়েছে সেই ক্ষতিপূরণ পাওয়ার, তাহলে কি অ্যাডমিনিস্ট্রেশন সংবিধানের অধিকারকে নষ্ট করছে না, মানুষকে বঞ্চিত করছে না? এটা তো পারে না। এখন আপনি যদি আইনের দ্বারস্থ হন, দেখবেন আপনি জিতবেন, লং টার্ম প্রসেস। সবাই তো পারে না, গরিব মানুষ, সাধারণ মানুষ বারবার কেন কোর্টে যাবে? তো সেক্ষেত্রে একটা ব্যবস্থা নিশ্চয়ই আমাদের সরকার এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন চিন্তা ভাবনা করছে, যে এই যে বেআইনি টোটোগুলো, ম্যাক্সিমাম দেখবেন তাদের মালিককে আপনারা খুঁজে পাবেন না। মানে যারা মালিক তারা এক একজনের 20টা-25টা করে টোটো, বিভিন্ন জায়গা থেকে টাকা এসেছে, টোটো কিনে চালিয়ে দিয়েছে, টাকাও রোজগার হচ্ছে। কিন্তু যদি সোর্স খুঁজতে যান, তারা সোর্স দেখাতে পারবে না। তো ওই রাস্তা দিয়ে যদি অ্যাডমিনিস্ট্রেশন কিছু চিন্তা ভাবনা করে, তাহলে এটা আটকাতে পারে। এবার আপনি বলবেন ওই টোটো যারা চালাচ্ছে তাদের কি হবে? আমাদের 3 নম্বর বাস, এখনও পর্যন্ত মানুষের ডিমান্ড 3 নম্বর বাসে, অতি অল্প পয়সায় একসঙ্গে অনেক লোক যাতায়াত করতে পারে। এবং আমাদের শ্রীরামপুরের ঐতিহ্য, আজকের নয়, আমি 7 পয়সা দিয়ে 3 নম্বর বাসের টিকিট কেটেছি, একটা সময় ছিল। তো 3 নম্বর বাস, ওদিকে 12 নম্বর বাস, 60 নম্বর বাস, যেগুলো ছিল সেগুলোকে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি। যদি ফিরিয়ে আনা যায়, তাহলে এই ছেলেগুলোকেই তো সেখানে আমরা প্রোভাইড করতে পারি। একদমই তাই। বিভিন্ন কাজে কন্ডাক্টর বলুন বা যা যা কাজ আছে তাদের সেখানে রাখা যায়। তো এটাও আমার একটা চিন্তা ভাবনা আছে, আপনার মাধ্যমেও আমি জানাতে চাই সবাইকে, তারাও সবাই চিন্তা করুক। মানুষ যখন একটা ভালো জিনিস বুঝে সেটা চাইবে না, সরকার বাধ্য হবে সেই ভালো জিনিসটা দিতে। আর মানুষ যতদিন সে মুখ ফিরিয়ে থাকবে যে যা চলছে চলুক, আমার যা, আপনি একটা দোকানে একটা মিষ্টি কিনতে গেলে যদি কোয়ালিটি খারাপ হয় না, আর আপনি যদি রোজই কেনেন, সেটা দোকানদারের কী দরকার আছে? সে তো প্রফিট করছে, সে ওইটাই বেঁচে যাবে। যেদিন আপনি এসে আঙুল তুলে বলবেন যে এটা কিন্তু খারাপ, আসল জিনিসটা এইটা, তখন সে চিন্তা করবে আপনাকে ভালো জিনিসটা দেওয়া। সুতরাং আমরা যারা আছি গ্রহীতা,
তাদের ভাবতে হবে যে আমরা কি চাই, কারণ আমরাই সরকার এনেছি, সরকারকে চালাই, সাধারণ মানুষ চালায়। ইয়াং জেনারেশনের এই সরকারের কাছ থেকে চাহিদা হচ্ছে স্যার চাকরি, শিল্প কি আসছে? অবশ্যই, আপনি তো শুনছেন আদানি আসছে, টাটা তো আসবেই। আমরা সিঙ্গুরকে শিল্প হাব করার কথা ভাবছি। হুগলি জেলায় আমরা 16 জন বিধায়ক আছি, এক আধজন নয়। সুতরাং এর স্ট্রেংথ আমরা আগামী দিনে দেখাবো যে হুগলি জেলায় শিল্প করে, শিল্প এনে আমাদের ছেলেমেয়েরা কেন বাইরে যাবে। আজকে তো পশ্চিমবঙ্গ বৃদ্ধাশ্রম হতে চলেছে, বাবা মা কেউ নেই, আর না, কে দেখবে তাদের? তো এই অবস্থায় তো আমরা ফেলে দিতে পারি না, এই জন্য তো আমরা ক্ষমতায় আসিনি। আর মানুষ এবারে শুধু সরকারকে পরিবর্তন করেছে সরকার পরিবর্তনের জন্য নয়, ব্যবস্থা পরিবর্তনের জন্য। তো আমাদের অনেক দায়িত্ব আছে, আমরা চেষ্টা করব সেই দিকে এগোবার। স্যার আমরা যারা হুগলি ডিস্ট্রিক্টের মানুষ তারা জানি যে হুগলি একসময় শিল্পাঞ্চল ছিল, এখন একটাও শিল্প নেই, একটাও শিল্প নেই, এবং লাস্ট 10-15 বছরের সমস্ত শিল্প বন্ধ হয়ে গেছে। শিল্প আসার আগেই তো দাদা দিদিরা চলে আসে ফ্যাক্টরি গেটের কাছে, মালিককে বলে আমাদের কি দেবেন, এত টাকা দিন, অত টাকা দিন। আবার একজন নয়, সেজো মেজো বড় সবাই আসে আলাদা করে। তো শিল্প তো ভয় পায়, শিল্প হবে কি করে? পরিবেশ তৈরি করতে হবে। তো আপনি যখন মন্দিরে যান তখন আপনার ভগবানের কথাই চিন্তা হয় তো, আর দেখবেন একটা লোক শুঁড়িখানায় যায় তার তখন ওই মদের কথা চিন্তা হয়, কেন ভগবানের কথা হয় না? দুটোর পরিবেশ আলাদা, পরিবেশ চাই। সেই শিল্পগুলো কি স্যার হুগলিতে আর ফেরত আসবে? কেন আসবে না? মানুষকে সবসময় পজিটিভ চিন্তা ভাবনা রাখতে হবে। এটা অন্য সরকার, এটা মানুষের সরকার, মানুষের দ্বারা চালিত সরকার। শিল্প তো অবশ্যই আসবে, আপনারা 1 বছর ওয়েট করুন। 14 বছর দেখলেন তো আমাদের ওপর প্রচুর দেনা, 8 লক্ষ কোটি টাকা দেনা, প্রায় 50,000 কোটি টাকার কাছাকাছি আমরা ইন্টারেস্ট পে করি, সুদ দিই এই ঋণের ওপরে। ঋণ তো পড়ে রয়েছে। তো এই জায়গা থেকে একটা উত্তরণ ঘটাতে গেলে আমাদের অনেক কষ্ট করতে হবে, অনেক প্ল্যানিং করতে হবে, রোজগার বাড়াতে হবে। মানুষকে আমরা বলবো আপনারা জিনিস কিনুন, জিএসটি দিন। জিএসটির বাইরে আপনারা জিনিস কিনবেন না, আপনারা নিজেরাই বলুন বিল দিন, আমরা জিএসটি দেবো। যেদিন আপনারা এটা শুরু করবেন সেদিনকে সরকার কিন্তু অনেক ভালোভাবে আপনাদের পাশে থাকতে পারবে। একদমই তাই। আর আমরা সরকারকে নিয়ে এসেছি, নতুন সরকারকে হয়তো এটার জন্যই। অবশ্যই আমি নিয়ে এসে চাইবো, আর আমি কিছু দেবো না, আমার তরফ থেকে কিছু করব না, এটা তো হয় না। একে অন্যের পরিপূরক আমরা, সমাজ আর সরকার কিন্তু একে অন্যের পরিপূরক। একদমই তাই। স্যার এই নতুন সরকারের বিভিন্ন রকম প্রকল্পের কথা আমরা শুনি, তার মধ্যে এখন যেটা সবথেকে বেশি চর্চিত সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। এবং অনেকের মুখেই শোনা যাচ্ছে যে যারা লক্ষ্মী ভাণ্ডার পেত তারা অন্নপূর্ণা ভাণ্ডার পেয়ে যাবে, তাহলে আবার 12 পাতার এই ফর্মটা কিসের জন্যে? দেখুন, এটা একটা প্রোপাগান্ডা, এটা একটা ছড়ানো হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার জন্যে। এরা তো শেষ মুহূর্তেও কামড় দেয়। 12 পাতার ফর্মে দেখবেন 3 পাতা আছে যেখানে এসআইআরে যাদের নাম আছে বা যারা ট্রাইব্যুনালে গেছে বা যাদেরটা সাবজুডিস তাদের জন্যে। 6 পাতা আছে দেখবেন যেখানে শুধু ইয়েস নো টিক মারলেই হয়ে যায়, আর কিছু নেই। বাকি রইল কত? 3 পাতা। আপনাকে 3 পাতা ভরতে হবে, 36,000 টাকা বছরে পাবেন। একটু কষ্ট করুন না। 3 পাতা ভরতেও যদি কষ্ট হয় মানুষের, নাথিং ইজ ফ্রি ইন দ্য ওয়ার্ল্ড। আপনি যা ফ্রি পাচ্ছেন কেউ না কেউ সেটা পেমেন্ট করছে, দিচ্ছে, এটা তো আমাদের ভাবা উচিত। আর এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও বোধহয় প্রচুর অপচয় হয়েছে। না, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অপচয় হয়নি তো, লক্ষ্মীর বদলে নারায়ণরা পেয়েছে। একদমই তাই। তাদের কাছে এটা অপচয় নয়, মানে লক্ষ্মী মানে নারায়ণ, নারায়ণ মানে লক্ষ্মী, মানে কাউকেই ওরা বাদ দেয়নি, কাউকে অসন্তুষ্ট করতে চায়নি আর কি। তো ফলে এটা হয়েছে। আমরা যেটা করেছি অন্নপূর্ণাই থাকবে, সেটা মহাদেব পাবে না। সেই জন্য মানে অনেকের মনে মনে হয় ভয়ও আছে, যদি মহাদেব হয়ে ভয় এসে আছে না মানে পায়। তাদের টাকাটা তো ফেরত দিতে হবে, আমরা তো ছাড়বো না। সেই টাকা তাদের এসে ফেরত দিতে হবে সরকারের ঘরে, এবং আমি চাই টাকা শুধু নয়, তার উপর ইন্টারেস্ট এবং পেনাল্টি লাগুক। একদমই তাই। আর স্যার এই আয়ুষ্মান ভারত যোজনা যেটা, সেটাও তো পশ্চিমবঙ্গে এতদিন ধরে চালু ছিল না, সেটা বোধহয় নতুন সরকার আসার পর আবার চালু হচ্ছে। মোদিজির নাম হয়ে যাবে না, সেই জন্য
করতে চায়নি আগের সরকার, কিন্তু উপায় নেই, যার নাম হবার ওপর থেকে নির্ধারিত হয়ে এসছে তাকে কি আটকাবে? একদমই মানুষই তাই। ঘুরিয়ে দিল যে এবার চলো দিতে হবে, আমরা দেবো। একদমই তাই। তাহলে সেইটা নিয়ে, সেই আয়ুষ্মান ভারত যোজনাটা নিয়ে স্যার যদি একটু আমার দর্শকদের জন্য আয়ুষ্মান কিছু বলেন। ভারত সবথেকে বড় বেনিফিট যেটা, সেটা হচ্ছে যে আপনি যে শুধু পশ্চিমবঙ্গেই হসপিটালে পাবেন তা না। আজকে আমি বেড়াতে গেলাম, আমি অসুস্থ হয়ে গেলাম, আমি বাইরেও যে কোনো হসপিটাল, প্রাইভেট পাবলিক যে কোনো হসপিটাল, এইমস, সমস্ত জায়গায় আমি আমার ট্রিটমেন্ট করাতে পারবো 5 লক্ষ টাকা পর্যন্ত। এটা একটা বড় সুবিধা, ওই কার্ডটা শুধু থাকতে হবে। এখানে অর্ধেক নার্সিংহোমে আপনি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যান, আমি আপনাকে এক্সপিরিয়েন্স আমার বলছি, একটা নার্সিংহোমে গেছি, গিয়ে দেখছি ওপরে অনেক পেশেন্ট দিব্যি ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বিছানায় গিয়ে শুয়ে পড়ছে। আপনারা তো সুস্থ, এখানে রয়েছেন কেন? বললো ছাড়ছেন না ডাক্তারবাবু। কেন? বললো জানি না, ছাড়ছে না। বললো না, এখনও থাকুন। আমি নিচে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম, নাম বলতে পারবো না আমি, যে কী ব্যাপার, এরা তো সুস্থ, দিব্যি ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে, আপনি এদের বিছানায় শুয়ে রেখেছেন। কী করবো ভাস্করবাবু, স্বাস্থ্যসাথীতে যে টাকা দেয় ওতে তো আমরা এই ট্রিটমেন্ট করতে পারবো না, ওই জন্য ওদেরকে রেখে রেখে ওই টাকাটা তুলছি বেড ভাড়া হিসেবে। তো এই যদি অবস্থা হয় স্বাস্থ্যসাথীর, তাহলে সে যে কিরম সাথী সেটা মানুষ তো বুঝেছে। একদমই তাই, মানুষ বুঝেছে বলেই আবার মানুষ নতুন সরকারকে নিয়ে এসছে। পশ্চিমবঙ্গের মানুষ ভীষণ কনসাস, এটা ওরা বুঝতে পারেনি। দেখুন, একসময় রাশিয়ার জার, জার্মানির কাইজার, ওর মতন অত্যাচারী কেউ ছিল না, তাদেরও তো পতন হয়েছিল। এগুলো কেন ভুলে যায় সবাই, আমি বুঝি না। প্রেসিডেন্ট। একদম। স্যার, আমাদের এই নতুন সরকারের কাছে ইয়াং জেনারেশনদের জন্য বা বাচ্চা ছেলে মেয়েদের জন্য কি কোনো নতুন প্রকল্প আছে? আপনারা শোনেননি, মোদিজি বলেছেন যে 2047 সালের দিকে টার্গেট রেখে এই ভারতবর্ষে এগোচ্ছে। মোদিজি নিজেও জানেন যে ততদিন উনি কর্মক্ষম থাকবেন না। তাহলে কাদের জন্যে? ইয়াং জেনারেশনের জন্যে। ইয়াং জেনারেশন হচ্ছে ভবিষ্যৎ। আপনি যদি ভবিষ্যতের জন্য রাস্তা তৈরি না করতে পারেন, তাহলে তো সরকার কেন, পুরো একটা সমাজ ব্যবস্থা থেমে যাবে। এটা তো করতেই হবে, এবং সেদিকেই আমরা নজর দিয়ে চলছি। ইয়াং জেনারেশন আগামী দিনে চাকরি পাবে। আজকে আমি একটা ছোট্ট করে আপনাকে একটা জিনিস বোঝাই, যে ধরুন এডুকেশন সিস্টেম যেটা আছে, এই এডুকেশন সিস্টেমের মধ্যে যদি এরম থাকে যে স্টুডেন্ট পাশ করলো বা যার ইচ্ছে মতন সাবজেক্ট নিয়ে পাশ করলো, সে জানে এটা করলে আমি অমুক জায়গায় চাকরি পাবো। অর্থাৎ এডুকেশনের সঙ্গে এমপ্লয়মেন্টের একটা রিলেশন। আবার যে ইন্ডাস্ট্রি বসাচ্ছে সেও জানবে যে আমার লাইনের এই ধরনের লোক আমি ওই জায়গা থেকে পাবো, কারণ তারা এইভাবে তৈরি হচ্ছে, তাদেরও কোনো চিন্তা করতে হবে না। তো এটা যদি করা যায় একবার চিন্তা ভাবনা করে, তাহলে যে পাস আউট হচ্ছে তারও, অনেকে তো হায়ার এডুকেশনে যায়, ছেড়ে দিন, অনেকে হয়তো রিসার্চ স্কলার বা ফেলো হতে চায়, তাদের ছেড়ে দিন। যারা হায়ার সেকেন্ডারি পাশ করে চাকরি করতে চায় সেটা একটা গ্রুপ, যারা গ্র্যাজুয়েট হয়ে চাকরি করতে চায় সেটা একটা গ্রুপ, যারা পোস্ট গ্র্যাজুয়েট হয়ে চাকরি করতে চায় সেটা একটা গ্রুপ। 3টে গ্রুপ, এটা সাইক্লিক অর্ডারে প্রতি বছর তৈরি হচ্ছে। এই 3টে গ্রুপের সঙ্গে যদি একটা অ্যালাইনমেন্ট হয় ইন্ডাস্ট্রির, এবং বাই রোটেশন যখন এই ছেলেগুলো সেখানে যেতে আরম্ভ করবে, তখন এদের কনফিডেন্স তৈরি হবে, বাড়ির বাবা মার কনফিডেন্স তৈরি হবে, শিক্ষা জগতে যারা আসছে তারাও অনেক বেশি এনকারেজড হবে, যারা ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য আসছে তারাও এনকারেজড হবে যে আমার ফোর্স রয়েছে এখানে, সে লিটারেট হোক ইলিটারেট হোক যাই হোক, টেকনিক্যাল নন টেকনিক্যাল, তারা সেইভাবেই বেছে নেবে। যেমন ক্যাম্পাসিং হয় ইঞ্জিনিয়ারিং কলেজে, কোম্পানি তো আসে, সে ক্যাম্পাসিং করে তুলে নিয়ে চলে যায়। তো সেটা তো সব ক্ষেত্রে আমরা যদি করতে পারি তাহলে তো এটা হতে পারে। লং টার্ম প্রসেস, চিন্তা করতে হবে, ভাবনা করতে হবে, এটা নিয়ে রিসার্চ করতে হবে। কিন্তু এই ইয়াং জেনারেশন তো স্যার থাকতেই চাইছে না কলকাতায়, তারা সবসময়তেই কলকাতার বাইরে তার বেরিয়ে কারণ যাওয়ার চেষ্টা কলকাতাতে করছে। কিছু রাখেনি তো। কলকাতায় দুর্নীতি করতে করতে এমন জায়গায় এনেছে, তারা জানে আমি কলকাতায় যদি 10 টাকা রোজগার করি 5 টাকা ওদের দিয়ে দিতে হবে, তারা পালাতে চায়। কি করবে? আপনি দেখেছেন 5,000 টাকা দেবো বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী তাদের ডেকেছিলেন, তারা বলেছে আমরা 1 লাখ টাকা রোজগার করছি, 5,000 টাকা নিতে আমি যাবো কেন? কিন্তু যখন ভোটের সময় তারা নিজেরা খরচা করে টিকিট কেটে ট্রেন ধরে ঝুলতে ঝুলতে পশ্চিমবঙ্গে এসেছে ভোট দিতে। কেন?
তারা চায় একটা পরিবর্তন হোক, তারা চায় তাদের কর্মজগৎ এইখানে হোক। তো এটা তো আমাদের একটা বিরাট বড় দায়িত্ব। আর স্যার যে স্কুল টিচাররা চাকরি হারালো তাদের? তা তো সরকার বলে দিয়েছে 5 বছর তাদের গ্রেস দেওয়া আছে। আর 2 নম্বর কথা হচ্ছে, আমাদের যত সরকারি পদ খালি আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন প্রতিটি পদ আমরা 6 মাসের মধ্যে, 6 থেকে 1 বছরের মধ্যে পূর্ণ করব। আমাদেরও একটু সময় তো দিতে হবে। একটা টিদিং পিরিয়ড সব সরকারের থাকে। আমরা এই প্রথম ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার করলাম, যেটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একটা রাজনৈতিক চিন্তাভাবনা, এবং তিনি স্রষ্টা এই পার্টি, তিনিই এখানকার বাংলার। এতদিন এই বাংলা অধরা ছিল, যার জন্য মোদিজি বলতেন আমি যত যাই জিতি, পশ্চিমবঙ্গ যদি আমি না জিততে পারি আমি অধরা। স্যার এই সরকারি স্কুলগুলো তো ধুঁকছে, সেখানে কোনো স্টুডেন্ট নেই, কোনো কিছু নেই। ঢুকছে 8200 স্কুল তো উঠে বন্ধ। গেছে, একদম। ও তো আইসিসিউ ছিল, তারপরে তাদেরকে বার্নিং ঘাটে নিয়ে গেছে। আর বাকি যারা আছে তাদের তো না আছে টিচার, না আছে স্টুডেন্ট, কিন্তু মাইনে হয়ে যাচ্ছে। হুম। কার কাছে যাচ্ছে, কার ঘরে নারায়ণের জায়গায় লক্ষ্মী, লক্ষ্মীর জায়গায় নারায়ণ, ওরম হচ্ছে। আর এগুলো সব ঠিক হয়ে যাবে। আমাদের রিস্টার শ্রীরামপুর অঞ্চলেই স্যার রিশরা গার্লস হাই স্কুল, বয়েজ স্কুল, হিন্দু গার্লস, এগুলো আগে রমরমিয়ে চলতো, প্রচুর স্টুডেন্ট হতো, অনেক ভালো ভালো স্টুডেন্ট ওই স্কুল থেকে বেরিয়েছে। এখন বল্লভপুর হাই স্কুল, এখন সেই স্কুলে কেউ পড়তে যেতে চায় না। বল্লভ স্কুল বন্ধ হয়ে গেছে। তো সরকারি ব্যবস্থা মানে যদি মানুষের মনে এটা হয়ে যায় যে সব থেকে খারাপ, তাহলে তারা তো বেসরকারির দিকেই ঝুঁকবে। যেদিন সরকারি ব্যবস্থাকে আমি বেসরকারির মতন করতে পারবো, যেমন আমার খুব ইচ্ছা আছে যে ইএসআই হসপিটাল এবং ওয়ালস হসপিটাল, এই দুটোকে নিয়ে যদি আমার হুগলি ডিস্ট্রিক্টে একটা মেডিকেল কলেজ হয়, তাহলে আপনি বলুন যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কোথায় যেতে পারে। কোনো রেফারেল থাকবে না, নতুন ডাক্তার আসবে, কলেজের মধ্যে স্টুডেন্ট আসবে, ভালো ভালো ডাক্তার তৈরি হবে, নতুন অ্যাপারেটার্স আসবে, এক্সট্রা ফান্ড আসবে, টোটাল ইকোনমি চেঞ্জ হয়ে যাবে শ্রীরামপুর এবং তার আশেপাশে। শুধু শ্রীরামপুর নয়, একটা ব্যাপক এরিয়া শ্রীরামপুর ওপর নির্ভরশীল। প্রত্যেকের কাজ করার ইচ্ছা আছে, আমি আপনাকে বলছি, আমি এখন দেখছি তারা কাজ করতে পারতো না, তাদের দেওয়া হতো না কাজ করতে। কলকাতা পুলিশকে একসময় সবাই স্কটল্যান্ডের পুলিশ বলতো, আমি বলছি শ্রীরামপুরের পুলিশ এখন স্কটল্যান্ডের পুলিশের সঙ্গে আপনারা তুলনা করবেন। আগামী দিন এমন অবস্থা হতে চলেছে। সবাই অ্যাক্টিভ হয়ে গেছে। অবশ্যই হয়ে গেছে, না তাদের করতে দেওয়া হয়নি, তারা এখন সরকার যেটা এসছে তাদের কাছ থেকে সেই সুযোগটা পেয়েছে যে আপনারা কিছু দেখবেন না, অন্যায় দেখবেন, ব্যাস ওইটুকুই আপনার দেখার, তার বাইরে আর কিছু দেখবেন না। স্যারের সাথে এবার একটু রাজনীতির বাইরে গিয়ে কথা বলি। স্যার তো পেশায় আইনজীবী, তো সেখান থেকে রাজনীতিতে আসাটা কিভাবে? হ্যাঁ, আসলে আমি পেশায় আইনজীবী হলেও তার অনেক আগে আমি কলেজ লাইফেই রাজনীতিতে ছিলাম। 75, 76, 77, 8। অ্যাকচুয়ালি সে সময় বিজেপি ছিল না, বিজেপি 1980। তো আমার বামপন্থী রাজনীতি থেকে আমার রাজনীতিতে আসা, এবং সেই সময় যারা ছিলেন পরিতোষ চট্টোপাধ্যায়, মহিতোষ নন্দী, যাদের সঙ্গে আমি কাজ করেছি, তারা সত্যিই আদর্শবান লোক ছিলেন। তো ন্যাচারালি দেখবেন এই ইয়াং জেনারেশন ওইগুলো দেখেই ইন্সপায়ার্ড হয়, আমিও সেরকম হয়েছিলাম। তো রাজনীতিতে এসেছিলাম, মাঝখানে দেখলাম যে রাজনীতি করতে গিয়ে আমার পড়াশুনো, অন্যান্য জায়গাগুলো নষ্ট হচ্ছে, বাড়িতে বকুনি খাচ্ছি, একটু মাঝখান থেকে সরে গেছিলাম। পরে চাকরির জগতে ঢুকলাম, আমি ডাবর ইন্ডিয়া লিমিটেড, সেখানে কাজ করেছি, পরবর্তীকালে সুপ্রিম ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, তারপরে আমি প্রফেশনে এসেছি। 2002-তে আমি যখন ভারতীয় জনতা পার্টির পুরো ব্যাপারটা দেখলাম, পড়লাম, জানলাম, তখন বুঝলাম যে এটা কিন্তু আদর্শবাদী একটা দল। যে রাজনৈতিক দলের চিন্তাভাবনা আছে, তার নিজের সংস্কৃতি, নিজের আধ্যাত্মিকতা, নিজের চিন্তাভাবনা, চেতনা, তাকে বাঁচিয়ে রাখা। আমরা তার থেকে দূরে সরে যদি যাই, তাহলে আমাদের এন্টিটি কিছু থাকে না। আপনি এখানে নন্দিনী, আপনি যদি আমেরিকায় যান আপনি ইন্ডিয়ান। কেন? দুটো এন্টিটি কিন্তু সেপারেট। ওখানে আপনাকে ইন্ডিয়ান বলবে, এখানে আপনাকে নন্দিনী বলবে।
তো এই যে নন্দিনী আপনার পার্সোনাল এন্টিটি আর ইন্ডিয়ান আপনার ন্যাশনাল এন্টিটি, তো এই ন্যাশনাল এন্টিটিটাকে আমরা নষ্ট করতে চলেছিলাম এবং নষ্ট করে দেওয়া হয়েছে খুব ট্যাক্টফুলি। তখন আমার একটা ট্রান্সফরমেশন হলো, আমি 2000-এ বিজেপিতে জয়েন করলাম। তারপরে বিজেপির সঙ্গে কাজ করতে করতে বিভিন্ন দায়িত্ব নিতে নিতে আজকে আপনি এই জায়গায় আমাকে দেখছেন। স্যারের রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে কানেকশনটা কি? আমি দেখেছি আপনাকে রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রসঙ্গীত গাইতে। আমার বাড়ির সবাই সঙ্গীতের মধ্যে আছে। আমার বাবা মা ছিলেন, আমার পিসি কাকা সবাই, মানে কালচারাল ফ্যামিলিতে আমি মানুষ হয়েছি। আর জানি না কেন ভগবান একটা গলা দিয়ে দিয়েছেন, মানে এত বক্তৃতা এত কিছু করার পরও গলার সুরটা এখনও যায়নি। আর গানটা যেহেতু আমার প্যাশন, একসময় আমি কিন্তু ডক্টর শ্রীকুমার চট্টোপাধ্যায়, যিনি রবীন্দ্রসঙ্গীত, তার কাছেও আমি শিখেছি। আচ্ছা, উনি আমার গুরু। তো সেই জন্য রবীন্দ্রসঙ্গীতটা আমার ভালো লাগে। আর রবীন্দ্রসঙ্গীত শুধু নয়, আমি সব গানই গাই, আধুনিক গান গাই, হিন্দি গান গাই, সব গানই আমার ভালো লাগে। যেখানেই সুর সেখানেই আমি আছি। তাহলে কি রাজনীতির বাইরে ভাস্কর ভট্টাচার্য স্যারের আরেকটা হবি গান গাওয়া? অবশ্যই গান গাওয়া আছে, তার সঙ্গে আরও ছোটোখাটো দু একটা জিনিস আছে সেগুলো একটুখানি শুনি। ওগুলো কবিতা লেখা, আচ্ছা। গল্প লেখা। আমার লেখা দুটো বই আছে, যেটা বুদ্ধদেব গুহ প্রচ্ছদ লিখে দিয়েছিলেন, এখন তিনি নেই। উনি আমার বাড়িতেও এসেছিলেন, শ্রীরামপুর পাবলিক লাইব্রেরিতে এখনও সেই বইটা আছে, নবজন্ম বলে। আচ্ছা, এগুলো ছিল। এখন অবশ্য আর লেখালেখি সময় হয় না, কবিতাটা লিখি যখন টাইম পাই, লিখে ফেলে। স্যারের কবিতা একদিন শুনবো, কারণ স্যার রিসেন্ট বোধহয় শ্রীরামপুর এবং রিষড়া অঞ্চলের মানুষদের নিয়ে সাহা রিভার সাইডে একটা রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান করলেন। তো এরম ছোটোখাটো অনুষ্ঠান অ্যারেঞ্জ করার পেছনে কি স্যার একটাই কারণ, যে সাধারণ মানুষকে একত্রিত করা? একদম, তাদেরকে আবার পুরনো জায়গায় ফিরিয়ে আনা, তাদের শেকড়ে পৌঁছে দেওয়া। শেকড় থেকে যদি আপনি বিচ্যুত হয়ে যান না, যে রসটা আমাদের এই ভারতবর্ষের মাটিতে আছে, সেই জিনিস আর কোথাও পাবেন না। সব জায়গায় বিচ্ছিন্নতা, একমাত্র এখানে ফ্যামিলি আছে, বাবা মা কাকা জ্যাঠা জেঠি পিসি মাসি। এই যে এত বড় একটা সাইকেল, আপনি অন্য যে কোনো কান্ট্রিতে যান তো ফাদার মাদার আঙ্কেল, আর কিছু নেই। কারোর সঙ্গে কারোর ইমোশনাল টাচ নেই। আমাদের এখানে ইমোশনাল টাচ আছে। একদমই তাই। সেটাই কিন্তু একটা রাষ্ট্রকে ধরে রেখেছে, সেটা নষ্ট হতে দেওয়া যায় না। স্যার, এই যে ভোটের প্রচারে আপনি তো এত ঘুরে বেরিয়েছেন, অনেক মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন, তাদের সমস্যা শুনেছেন, কোন সমস্যাটা আপনার কাছে বারবার মানুষ বলার চেষ্টা করেছে? প্রথম কথা হচ্ছে, আমরা নিরাপত্তা চাই, বিশেষ করে মহিলাদের। আমাদের রোজগার নেই, আমরা পাচ্ছি না কিছু। আমাদের ঘর পাওয়ার কথা, আমরা ঘর পাচ্ছি না। জল পাওয়ার কথা, জল পাচ্ছি না। রাস্তাঘাট পাওয়ার কথা, পাচ্ছি না। এই যে না পাওয়ার যন্ত্রণা, এটা একটা সবথেকে বড় আমি ফিল করেছি। তো এই না পাওয়ার যন্ত্রণা থেকে মুক্তি দিতে গেলে আমাদের করতে হবে কাজ, এটাই আগে দরকার। স্যার, আপনি মহিলা নিরাপত্তার কথা বললেন, আর একটা ঘটনা না বলে পারছি না, অভয়ার এই ঘটনাটা নিয়ে আপনি কি বলবেন? এ তো শিহরণ জাগানো, এ তো ভাবাই যায় না। কারুর ব্যক্তিগত ফ্যামিলিতে এই ঘটনা ঘটলে সে যেরকম উপলব্ধি করবে, সারা পশ্চিমবঙ্গের মানুষ সেইটা উপলব্ধি করেছিল এই ঘটনা। একদমই তাই। তোলপাড় করে দিয়েছিল সারা, আমি পশ্চিমবঙ্গ বলছি কিন্তু এটা পৃথিবী, সারা পৃথিবীকে তোলপাড় করেছিল। বিভিন্ন দেশে প্রতিবাদ হয়েছিল। তারই তো ফলস্বরূপ এটা। আবার সেই এক কথা, যে অন্যায় করবে তাকে তার ফল পেতেই হবে, এইখানেই পেয়ে যেতে হবে। উপরে আছে একজন, তিনি সব হিসেব করছেন, বাদ যাবে না কেউ। আর অভয়ার ব্যাপারে আমি বলি, নিশ্চয়ই আপনারা একদিন না একদিন জাস্টিস, তার মা তার বাবা জাস্টিস পাবেন। একদমই তাই। স্যার, এই যে ভোটের প্রচার বা ভোট পরবর্তীতেও ক্ষমতায় আসার পর তো আরও অনেক কার্যকলাপ থাকে, সেই সমস্ত ব্যাপারে আপনারা নিজেদের পজিটিভ রাখেন কি করে? না, আমার কাছে পজিটিভ রাখার জন্য আলাদা কিছু করতে হয় না। আমি ভীষণ পজিটিভ। আমি সবসময় মনে করি যে নেগেটিভ অ্যাটিটিউড মানুষকে ভীষণ পেছনে ঠেলে দেয়। আপনি যত পজিটিভ থাকবেন না, আপনি আরও 5 জনকে পজিটিভ ভাইবস ট্রান্সফার করতে পারবেন। তো সোসাইটিতে তো ওটাই দরকার আছে। আমি যার জন্য সবাইকেই বলি
আমরা কেউ সবাই ম্যান ইজ মর্টাল, কেউ ইমর্টাল নয়, একদিন তো যাব। তো যাওয়ার ভয় এখন থেকে কেন? এখন তো কাজ করে যাই, যখন যা হবে হবে, অসুবিধা কিছু নেই। নিয়মের নীতিতে সব কিছু হয়। কিন্তু স্যার এই জেনজি জেনারেশনটার মধ্যে বোধহয় নেগেটিভিটিটা বেশি পড়ে যাচ্ছে। এটা হচ্ছে কি জানেন, একটা জিনিসকে আপনি দেখবেন যে চিন্তাভাবনা ভালো কখন হয়, যখন ভেতরে একটা দ্বন্দ্ব হয়। পৃথিবীর সৃষ্টিও কিন্তু দ্বন্দ্ব থেকে, ঘর্ষণ থেকেই পৃথিবীর সৃষ্টি। তো যতক্ষণ মানুষের ভেতরে একটা দ্বন্দ্ব থাকবে, ভালো মন্দের দ্বন্দ্ব, সেইখান থেকে সে ভালোর দিকে উত্তরণ ঘটে, আর যার পরিবেশ খারাপ হয় তার খারাপের দিকে উত্তরণ ঘটে। তো আজকে পরিবেশ, আবার সেই এক কথায় আসতে হয় যেটা আগে বললাম, যে আমাকে পরিবেশ ঠিক রাখতে হবে, পজিটিভ পরিবেশ তৈরি করতে হবে, যে ইয়াং জেনারেশন যেন চোখের সামনে দেখতে পায় হ্যাঁ এটা করলে এটা হবে। এই সরকার আমাদের সঙ্গে আছে, এই সরকার অনেক ইনোভেটিভ, নতুন নতুন চিন্তাভাবনা আনছে। তো তাহলেই দেখবেন তারা পজিটিভ হবে। আর চোখের সামনে সব কিছু যদি নেগেটিভ দেখে, তো তাদের আর কি দোষ? একদমই তাই। মানে তারা বোধহয় ধৈর্যটাকে ধরে রাখতে পারছে না। এই সোশ্যাল মিডিয়ার যুগে দাঁড়িয়ে এই রিলসের চক্করে পড়ে জেনজি জেনারেশনের বোধহয় ধৈর্য কমে যাচ্ছে। ভ্যালুস, ল্যাক অফ ভ্যালুস, মূল্যবোধ আমরা হারিয়ে ফেলেছি। সেটা আর এখন শেখানো হয় না। আগে আমরা সিভিক্স পড়তাম, এখন সিভিক্স নেই। ফলে হয় কি, ওই আমরা ইনস্ট্যান্ট কফির মতন ইনস্ট্যান্ট জিনিস চাই। 1,500 টাকা পেলাম লক্ষ্মীর ভাণ্ডার, সবাই সন্তুষ্ট। পরে আমার ছেলেটা যে বেকার হয়ে ঘুরবে সেটা আমি ভাবলাম না। সেখান থেকে তাদের তো বেরিয়ে আসতে হবে। সবই সরকার করে দেবে না, সরকার আপনাকে একটা অবস্থা দেবে, আপনি সেই অবস্থাটার বেনিফিট নিন, সেটা তো আপনাকে নিজেকে নিতে হবে। সেই জন্যই বললাম যে একে অন্যের পরিপূরক, দুজনকেই এগিয়ে আসতে হবে, সমাজ এবং সরকার। তবেই একটা ভালো প্রতিষ্ঠান, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান গড়ে উঠবে, সামাজিক প্রতিষ্ঠান গড়ে উঠবে। আর একটা প্রশ্ন স্যার আপনাকে জিজ্ঞেস করতে চাই, এটা আমি আমার আগে একজন গেস্ট ছিলেন নীলাঞ্জনা সান্যাল ম্যাম, তাকেও জিজ্ঞেস করেছিলাম, আপনাকেও জিজ্ঞেস করতে চাই যে জীবনের মূল্যবোধ কি আমরা শিখতে পেরেছি? বোধ হয় না। তা যদি পারতাম তাহলে এই অবস্থায় আমরা এসে দাঁড়াতাম না। একটার পর একটা জেনারেশন শেষ হয়ে গেছে ওই মূল্যবোধ থেকে হারিয়ে যাওয়ার জন্য, যেটা কিন্তু একমাত্র সনাতন ধর্মের মধ্যে আছে। ওটা পেতে গেলে আপনাকে সনাতন ধর্মকে সঙ্গে নিতে হবে, পুরনো চিন্তা ভাবনাতে আপনাকে ফিরে যেতে হবে, তার উপর বিশ্বাস রাখতে হবে। দেখবেন সব কিছু আবার আমরা ফিরে পাবো। ওর মধ্যে ওটা পুরোটাই সায়েন্টিফিক। ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। যেদিন আমরা এটা বুঝবো সেদিন কিন্তু জানবেন সব কিছুর মধ্যেই আমরা সায়েন্স খুঁজতে যাব না, সায়েন্স পেছন পেছন দৌড়বে। আগে থাকবে সনাতনী চিন্তাভাবনা, যেটা আজকের নয়, কত হাজার বছর আগে। আপনি দানিকেনের লেখা যদি একটা বই পড়েন, দেবতারা কি গ্রহান্তরের মানুষ, পড়েছেন? কোনোদিন পেলে পড়ে দেখবেন। তাতে রয়েছে যে 5,000 বছর আগে একটা আয়রন রড পাওয়া গেছিল, যাতে কোনো রাস্ট মানে জং ধরেনি। তো তখন মানুষ তো কোনো কেমিক্যাল বা কিছু ইউজ করতে জানতো না, কিন্তু কিছু না কিছু ছিল যেটা ওর মধ্যে লাগানো ছিল, অথচ জং ধরেনি। তারা জানতো না এটা জং ধরা, এটা রাস্ট বা এটা, কিন্তু ওটা ছিল। তো এভরিথিং ইজ ডিসকভার্ড, নট ইনভেন্টেড। সব ছিল, আমরা নতুন করে আবিষ্কার করছি। তো সেই ছিল যুগে আপনাকে ফেরত যেতে হবে, তার উপর বিশ্বাস রাখতে হবে, দেখবেন সব কিছু আমরা ফিরে পাবো। এবং এই সনাতন ধর্মটাকে বোধহয় আমরা প্রচণ্ডভাবে বিকৃতও করছি। হ্যাঁ, একটা শ্রেণী করছে তাদের নিজের লাভের জন্যে, আবার সেই বৈষয়িক লাভ তার মধ্যে চলে এসছে। আর কেননা আমার নির্গুণানন্দ ব্রহ্মচারী মহারাজজির সাথেও এই সনাতন ধর্ম নিয়েই 2টো এপিসোড আমরা পরপর করেছি। ওনার সাথে আলোচনাতেও এই বক্তব্যটাই বারবার করে ফুটে উঠেছে যে সনাতন ধর্মকে আমরা বিকৃত করছি। যেমন ধরুন সতীদাহ প্রথা, এটা নিয়ে মহারাজজির সঙ্গে আমার আলোচনা হয়েছে। ছিল একরকম, করে দিয়েছি আমরা আরেক রকম। ধর্ম আর প্রথা এ দুটো কিন্তু আলাদা, ধর্ম আর সম্প্রদায় এ দুটো কিন্তু আলাদা। হিন্দু ধর্ম কিছু নেই না, সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে তাতে বলেছে যে এটা একটা বহমান প্রক্রিয়া, আজকের নয়, দীর্ঘদিন ধরে চলে আসছে, এর না আছে শুরু না আছে শেষ। হিন্দু ধর্মের কোনো গ্রন্থ নেই আলাদা করে। আপনি গীতাকে হিন্দু ধর্ম, বাইবেল, এই কি বলে আমাদের
রামায়ণকে, মহাভারতকে বা যা দেখবেন আমাদের আছে, কোনোটাকে আপনি ধর্মগ্রন্থ বলতে পারবেন না। ইসলামে আছে, খ্রিশ্চানে আছে, আলাদা আলাদা আছে। তাদের যারা তৈরি করে গেছিলেন, জিসাস ক্রাইস্ট এবং মোহাম্মদ, তারপরে কেউ এসেছে? কোনো ট্রান্সফরমেশন হয়েছে? স্ট্যাটিক, যা ছিল তাই আছে। কেউ ওটাকে অপভ্রংশ রূপ দিয়েছে। আর আমাদের দেখুন এক এক করে এক একটা সময় অবতার এসেছে, সে ট্রান্সফর্ম করেছে, চেঞ্জ করেছে, তার চিন্তাভাবনা দিয়ে সেটাকে সাজিয়েছে, সময়ের উপযোগী করেছে। যার জন্য এটা এখন এত দিন ধরে চলছে এবং এটাকে কেউ শেষ করতে পারেনি। এত অত্যাচারের পরেও হিন্দুদের ওপর এখনও তো হিন্দু মাথা তুলে দাঁড়িয়ে আছে। 57টা কান্ট্রির এগেনস্টে আমরা দাঁড়িয়ে আছি, যদিও হিন্দু কান্ট্রি নই আমরা। কিন্তু আমার মনে হয় যারা এগুলো ভুল ব্যাখ্যা করে, ভারতবর্ষ যেদিন সঠিক হিন্দু রাষ্ট্র হবে সেদিন মানুষ হিন্দুত্বের কথাটা বুঝতে পারবে, যে হিন্দু সবাইকে নিয়ে চলার ব্যাপার। হিন্দু কাউকে সরিয়ে দেয় না, কাউকে মেরে দেয় না, কাউকে ত্যাগ করে না। সে বলে সবাইকে নিয়ে চলো, বসুধৈব কুটুম্বকম। গাছের মধ্যেও আমরা ভগবানকে দেখি, জলের মধ্যেও দেখি, সর্বত্র বিরাজমান, কোনো একটা জায়গায় সে নেই। তো এই চিন্তাভাবনা কোন জায়গায় আছে? এটা অহংকার করার নয়, এটা বাস্তব। যারা মানে না তারা মানে না, কিছু করার নেই। স্যার, আমাদের আজকের এই পডকাস্টের মধ্যে দিয়ে আপনি ইয়াং জেনারেশনের জন্য কি বার্তা দিতে চান? ধৈর্য ধরতে হবে, প্রথম বিশ্বাস রাখতে হবে, যে যা করছে, আগামী সরকার যা করছে, সরকারের ওপর বিশ্বাস রাখতে হবে। আর নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। নিজের ওপর যে বিশ্বাস হারিয়ে ফেলে সে কিন্তু কারুর ওপরে বিশ্বাস রাখতে পারে না। আগে দরকার নিজের ওপর বিশ্বাস রাখা। আর একটা কথা স্যার, এই যে সাধারণ মানুষ, আমরা তো সাধারণ মানুষ, আমরা যখন কোনো সমস্যায় পড়বো, আমার এলাকার কোনো সমস্যা দেখতে পাবো, সেইটা গিয়ে আমরা কার কাছে বলবো? আগে তো অনেক ভায়া ভায়া যেতে হতো। আগে বিধায়কদের কাছে যাওয়া মানেই একটা ভয়ের ব্যাপার, তিনি আমাদের সাথে কথা বলবেন কিনা, বা আমার সমস্যাটা শুনবেন কিনা, শুনলেও সেটার সমাধান হবে কিনা। তো এখন আমরা সেই সব সমস্যাগুলো নিয়ে কোথায় যাব? অবশ্যই বিধায়কের কাছে যাবেন, বিধায়ক শুনবে, অ্যাড্রেস করবে, পরামর্শ দেবে, যদি সম্ভব হয় সেখানেই সেটাকে সেটেল করবে। তার আগে আমি বলে দিই, আপনি সরাসরি অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যান, পুলিশের কাছে যান। তারা তাদের মতন করে কাজ করতে আরম্ভ করেছে। কেন এরম হবে যে যার সঙ্গে বিধায়কের পরিচয় নেই তা সে কোনো হেল্প পাবে না? আমি তো সরাসরি যেতে বলি, কারুর প্রবলেম হলে আমি বলি আগে পুলিশের কাছে যান, দেখুন আপনার কাজ হবে। যদি না হয় তখন আপনি আমার কাছে আসবেন, আমি তখন পুলিশকে দেখব যে কেন হচ্ছে না। তো পুলিশের ওপর, অ্যাডমিনিস্ট্রেশনের ওপর মানুষের একটা কনফিডেন্স আসা দরকার, এবং তাদেরও এটা জানা দরকার যে মানুষ আমাদের ওপর নির্ভর করতে আরম্ভ করেছে, সুতরাং আমাকে এটা দিতে হবে। তো এটা যেদিন শুরু হয়ে যাবে সেদিন কোনো প্রবলেমই থাকবে না। অসংখ্য ধন্যবাদ স্যার, নতুন পাতা সাথে নন্দিনীকে এতটা সময় দেওয়ার জন্যে। আবারও একবার অসংখ্য ধন্যবাদ, খুব ভালো থাকবেন। সম্পূর্ণ এপিসোডটায় সাথে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো গল্প নিয়ে। ঝটপট সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নতুন পাতা সাথে নন্দিনী, যেখানে প্রতিটি গল্প একটি নতুন পাতার শুরু।